সামনে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপলের আইফোন। অ্যান্ড অ্যাপল রিলেটেড যে কোনো কিছু আমার হাতের কাছে দেখলেই মানুষ ফিল করে যে অ্যাপলের সাথে আমার দা কুমড়া টাইপের সম্পর্ক। ব্যাপারটা আসলে একদমই সেরকম না। খুব শীঘ্রই অ্যাপল নিয়ে আমাদের একটা ভিডিও আসতেছে, সেখানে আমি এক্সপ্লেন করবো আমার ওপিনিয়নগুলো, যদিও আগেও চেষ্টা করেছি, আবার চেষ্টা করব। যাই হোক, আজকে ওই দিকে যাচ্ছি না। আজকে আমরা অ্যাপলের যে নতুন ফোন আইফোন 14 সিরিজের 14 প্রো ভেরিয়েন্ট আমাদের হাতে আছে, এটার আনবক্স করব এবং আমার ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আনবক্সিং টেককে আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। আপনারা কিন্তু আইফোন সহ অন্যান্য সব প্রিমিয়াম স্মার্টফোন, গ্যাজেটস, অ্যাক্সেসরিজ সব কিছু পেয়ে যাবেন। আমি তাদের শপের ঠিকানা, ফেসবুক পেজের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চেক করতে পারেন। ওকে, এইবার আমরা এটার আনবক্সিংয়ে যাই। তার আগে আমরা একটু 14 সিরিজটা নিয়ে কথা বলি, কারণ 14 সিরিজটা আগের 13 সিরিজ বা 12 সিরিজ থেকে একটু ডিফারেন্ট, মানে মেজর কিছু পরিবর্তন এসছে। তার মধ্যে প্রথম মেজর পরিবর্তনটা হচ্ছে তারা এবার মিনি সিরিজটা, মানে মিনি যে ফোনটা ছিল সেটাকে ডিসকন্টিনিউ করে দিয়েছে। তার মানে 14 মিনি নামের কোনো ফোন নেই। ইনস্টেড তারা হচ্ছে 8 সিরিজে যেটা বাদ দিয়ে দিয়েছিল প্লাস, সেই প্লাসটাকে আবার নতুন করে ইন্ট্রোডিউস করিয়েছে। সো এবারে সিরিজটা যদি আমরা বলি তাহলে প্রথমে আইফোন 14, তারপরে 14 প্লাস, তারপরে 14 প্রো, এরপরে আছে 14 প্রো ম্যাক্স। সো আমরা প্রোগুলোকে একটা ক্যাটাগরিতে রাখতে পারি, আর রেগুলার যে 14 সিরিজ 14 এবং 14 প্লাস এই দুইটাকে একটা ক্যাটাগরিতে রাখতে পারি। এখন রেগুলার 14 এবং 14 প্লাসে ডিজাইনে তেমন কোনো পরিবর্তন আমি খেয়াল করিনি। সামনে পিছনে সব জায়গাতে 13-এর মতোই, এবং আমি স্পেসিফিকেশন, হার্ডওয়্যার স্পেসিফিকেশন নিয়েও যদি বলি সেগুলো প্রায় সব কিছুই হচ্ছে 13-এর মতো। সো অলরেডি যদি আপনার কাছে একটা রেগুলার 13 থাকে, আই ডোন্ট থিঙ্ক আপনার 14-এ আপগ্রেড করার দরকার আছে। আপনার আপগ্রেড করতে হবে একদম এক ঝাপে প্রো ভেরিয়েন্টে, মানে 14 প্রোতে, তাহলে হচ্ছে আপনি ডিফারেন্সগুলো পাবেন। আর মিনিটা ডিসকন্টিনিউ করা নিয়ে আমি বলবো হ্যাঁ, মিনির বেশ কিছু ফ্যান ছিল, তবে স্ট্যাটিস্টিক্স বা ডেটা যেটা বলছে সেটা হচ্ছে মিনি সিরিজটা খুব একটা বেশি সেল হচ্ছিল না, যে কারণে অ্যাপল কিন্তু এটাকে ডিসকন্টিনিউ করে দিয়েছে। অ্যান্ড যারা এরকম ছোটো সাইজের ফোন পছন্দ করেন, যেমন আমি পছন্দ করি, তারা হচ্ছে আইফোন SE যেটা সেটা চুজ করতে পারেন। যদিও আইফোন SEটা আমার কাছে খুব একটা কম্পেলিং লাগে না, কারণ সামনের দিক থেকে দেখতে একদম সেই 2015 সালের ফোনের মতো লাগে। যাই হোক, সেটা আপনার চয়েস, আপনি কোনটা নেবেন না নেবেন। বাট এইবারের যে সিরিজটা, মানে স্পেশালি প্রো সিরিজে বেশ কিছু বড় বড় পরিবর্তন আছে, যেগুলো নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই আমরা একটা ফেক আনবক্সিং করে ফেলি। ফেক বলছি এই জন্য যে এই ফোনটা অলরেডি আনবক্স করে ফেলেছি, কারণ এত সময় বক্সের ভিতরে রাখার ধৈর্য আমাদের ছিল না, তাই আগেই বের করে ফেলছি। যাই হোক, আমি আপনাদের সামনে একবার একটু আনবক্স করি। সেটা হচ্ছে উপরের বক্সটা, আমরা ঢাকনাটা খুলে সাইডে রাখলাম। এরপরে আছে ভেতরে ফোনটা। এই যে ফোন, এটা হচ্ছে গোল্ডেন কালারের ফোন। অ্যান্ড আইফোন হাতে নেওয়ার পরে বক্স থেকে বের করে বা যখনই আপনি হাতে নেন, ইনিশিয়াল ফিলিংটা লাইক প্রিমিয়ামনেসের অপর নাম হচ্ছে আইফোন। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, কারণ ট্রুলি তাদের বিল্ড কোয়ালিটি এবং হাতে যে ফিলটা, ইনহ্যান্ড ফিলটা, শুধুমাত্র এই সাইডের এজগুলো ছাড়া বাকি সব কিছু একদম মানে টপ অফ দ্য ক্লাস। অ্যান্ড্রয়েডেও আছে এরকম ফোন, আমি বলবো না যে একদমই নেই, বাট অ্যান্ড্রয়েডে যেহেতু ওয়াইড ভ্যারাইটিস অফ চয়েস আছে, যে কারণে প্রিমিয়াম ফিলটা সবসময় আমরা সব ফোনে পাই না। ওকে, নেক্সট বক্সের ভেতরে হচ্ছে USB Type-C to লাইটনিং কেবল আছে। অ্যাপল যে কবে C2C-তে আসবে, এখন এই এক্সট্রা একটা কেবল আপনাকে পকেটে নিয়ে অলওয়েজ ঘুরতে হবে, ব্যাগে নিয়ে ঘুরতে হবে। আপনার কাছে অলরেডি যদি USB-C এর অনেক অ্যাক্সেসরিজ থাকে, সাথে একটা এক্সট্রা কেবল আপনাকে অলওয়েজ নিয়ে ঘুরতে হবে। ইট বদার্স মি আ লট। যদিও আপনি যদি ওয়্যারলেস চার্জ করেন তাহলে সেটা অন্য ব্যাপার। এরপরে আরেকটা ছোট্ট বক্স আছে যেখানে সিম ইজেক্টর পিন আছে। কোথায়? এই যে সিম ইজেক্টর পিন এবং কিছু ডকুমেন্টেশন আর অ্যাপলের একটা স্টিকার আছে, যেটা আপনি চাইলে যে কোনো জায়গায় লাগিয়ে রাখতে পারেন। অ্যাপল যেখানে লাগাবেন সেই জিনিসের দাম কিন্তু বাইরে যাব, চিন্তা করে লাগাবেন। যে জিনিসই লাগাবেন, লাইক ফার্নিচারে লাগাইছেন, ফার্নিচারের দাম বেড়ে যাবে। দাম সে ইয়াদ আয়া, আমরা হচ্ছে এই ফোনের দামটা একটু বলে দিই। সো আইফোন 14 সিরিজটা ইন্টারন্যাশনাল প্রাইস যদি আমরা বলি তাহলে $999, মানে $1000 থেকে শুরু হচ্ছে বেস ভেরিয়েন্ট, যেটা 14 প্রো এর। আর 14 প্রো ম্যাক্স যেটা, সেটা $1100 থেকে শুরু হচ্ছে। বাট বাংলাদেশের মানুষ, বাংলাদেশের দোকান, বাংলাদেশের জিনিসপত্র, এইসবের দাম কিন্তু ইন্টারন্যাশনাল প্রাইসের ধারধারিও যাবে না, কারণ হচ্ছে আমাদের দেশে ট্যাক্স, ডলার রেট, সিন্ডিকেট, নানান রকমের কাহিনী আছে, যেগুলো করে হচ্ছে প্রাইসটা মোস্ট অফ দ্য টাইমস বেশিই হয়। অ্যান্ড এই ফোনটা এই মুহূর্তে আমি যেদিন ভিডিওটা আপলোড করছি সেদিন বসুন্ধরা সিটিতে সেল হচ্ছে অ্যারাউন্ড 1,98,000 টাকায়, which is crazy, রাইট? আর আইফোন প্রো ম্যাক্স যেটা, মানে 14 প্রো ম্যাক্স, সেটা 2-2.5 লাখ, প্রায় 2,30,000 টাইপের দাম। মানে এটা কিছুটা হাস্যকর। আগে আমরা বলতাম আইফোন কিডনি ফোন, এখন বলতে হবে আইফোন ডাবল ট্রিপল কিডনি ফোন, মানে কিডনি এখন আর একটা দিয়ে হবে না। যাই হোক, সো এই মুহূর্তে আমি রিকমেন্ড করবো না। যদি না আপনার কাছে টাকার একটা গাছ থাকে তাইলে আপনি যাই এখন এই দামে কিনেন, বাট আমি রিকমেন্ড করবো জাস্ট কয়েকটা দিন একটু ওয়েট করা, এটার দামটা আসলে কমে যাবে। প্রথম যখন হাইপটা থাকে তখন আইফোনের যে কোনো মডেল নতুন আসলে এরকম হাইপ থাকে, প্রাইস অনেক বেশি থাকে। যাই হোক, আমরা উপরের যে পেপারটা আছে সেটা সরিয়ে ফেলি। অ্যান্ড সরিয়ে ফেলার পরে অলরেডি সেট আপ করা এবং অন করা একটা ফোন আমরা দেখতে পাচ্ছি, এই যে। সো এইবার আমরা একটু পরিবর্তনগুলো নিয়ে কথা বলি।
প্রথম 13 থেকে 14-এ মেজর যে পরিবর্তন আমার কাছে লেগেছে সেটা হচ্ছে নচ। আমার কাছে না, সবার কাছে এটাই লাগবে। হাতি সাইজের সেই নচটাকে রিমুভ করে প্রো ভেরিয়েন্টে তারা একটা মানে ইন্টারেস্টিং একটা জিনিস এনেছে। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলি। তার আগে দেখি পিছনে যে ক্যামেরা সেন্সরগুলো আছে দেখতে পাচ্ছেন, এগুলো হালকা একটু মোটা হয়েছে। এর কারণ হচ্ছে ফাইনালি আইফোন তাদের 12 মেগাপিক্সেলের সেন্সর থেকে বের হয়ে এসে এখানে 48 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর দিয়েছে। আ বিগ থামস আপ ফর দ্যাট। ওকে, এইবার আমরা চলে আসি সামনে। ওয়েল, ডিসপ্লেটা হচ্ছে 6.1 ইঞ্চির, রেগুলার 14 এবং 14 প্রো এই দুইটা হচ্ছে 6.1 ইঞ্চি সাইজের, এবং 14 প্লাস আর 14 প্রো ম্যাক্স এই দুইটার সাইজ হচ্ছে 6.7 ইঞ্চ। শুধু ডিসপ্লে সাইজ এবং ব্যাটারি ব্যাকআপেই একটু মানে পার্থক্য আছে, এছাড়া হার্ডওয়্যারে কিন্তু মানে মেজর ডিফারেন্সেস আছে। সরি, আমি যেটা বলছিলাম যে রেগুলার 14 প্লাস এবং 14 প্রো ম্যাক্স এই দুইটা শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপ এবং ডিসপ্লেতে কিছুটা সিমিলারিটিস আছে, এছাড়া বাকি সব কিছু কিন্তু একদম আকাশ পাতাল ডিফারেন্ট। যাই হোক, সো এবার ডিসপ্লের দিকে যদি তাকাই তাহলে ডিসপ্লে স্পেসিফিকেশানে, ইন্টারনাল স্পেসিফিকেশানে মেজর কোনো আপগ্রেড আমি খেয়াল করিনি। 120 হার্জ রিফ্রেশ রেট আছে, এইচডিআর আছে, এইটাতে এলটিপিও প্যানেল ইউজ করা হয়েছে, মানে সব কিছু ইউজুয়াল যে স্পেক আছে সেটাই। তবে বড় পরিবর্তন যেটা বলছিলাম, নচ। এখন অ্যাপলকে আমরা সবসময় একটা জিনিস হিসেবে চিনি, সেটা হচ্ছে তারা কোনো একটা জিনিস পারফেক্ট হওয়ার আগ পর্যন্ত তাদের ফোনে ইউজ করে না, বা তাদের কোনো ডিভাইসেই তারা ইউজ করে না। অ্যান্ড আই থিঙ্ক এই জন্যই তারা এতদিন পর্যন্ত ওই ক্যামেরা কাট আউট, পাঞ্চ হোল এইসব জিনিস ইউজ করতে চাচ্ছিল না, কারণ তখন ওইটা হয়ে যেত কি যে অ্যান্ড্রয়েড থেকে ফাইনালি অ্যাপল কপি করছে টাইপের ব্যাপার হয়ে যেত। কারণ অলওয়েজ আমরা দেখি যে ট্রেন্ড আসলে অ্যাপল সেট করে, তারপরে অন্যরা ফলো করে, ট্রেন্ড সেটার যদি আমরা বলি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে অফকোর্স অ্যাপল ওয়েট করে যে কখন জিনিসটা পারফেক্ট হবে তখন তারা ইউজ করবে। ফর এক্সাম্পল, তারা এখনও পর্যন্ত এই ফোনেও কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করে নাই, কারণ নানান ধরনের টেকনিক্যাল স্টাফ আছে যেগুলো তারা এখনও হয়তো পারফেকশানে নিয়ে যেতে পারে নাই যে কারণে। বাট এইবার তারা যেটা করেছে নচ নিয়ে, সেটা হচ্ছে ক্যামেরা কাট আউট, পাঞ্চ হোল যেটাই আমরা বলি না কেন, সেটা দেওয়ার পাশাপাশি তারা এটাকে বেশ ইন্টারেস্টিং একটা জায়গায় নিয়ে গিয়েছে, এবং এই জিনিসটার নাম দিয়েছে তারা ডাইনামিক আইল্যান্ড। এর কারণ হচ্ছে, আমি জানি না সব কিছুর নাম কেন দিতে হবে, বাট স্টিল নামটা ইন্টারেস্টিং। সো এই ডাইনামিক আইল্যান্ডটা শুধুমাত্র একটা ক্যামেরা হাউস বা একটা ব্ল্যাক বার হিসেবে কাজ করে না, এটাকে একটা ইন্টারেক্টিভ ফিচার রিচ একটা জিনিস বলতে পারেন। আমি একটা এক্সাম্পল দিই তাহলে আপনি বুঝবেন। যেমন আমি যদি একটা মিউজিক প্লে করি, এখন এখানে মিউজিক প্লেয়ার থেকে প্লে করার পরে আমি মিউজিক প্লেয়ারটা মিনিমাইজ করব। যদি এভাবে মিনিমাইজ করি তাহলে দেখেন প্লেয়ারটা কিন্তু সরাসরি উপরে একটা ডকিং স্টেশনের মতো ওইখানে যায় মিনিমাইজ হলো। অ্যান্ড অ্যানিমেশনটাও কিন্তু একদম বাটারি স্মুথ ফ্লুইড একটা অ্যানিমেশন, জিনিসটা জোস। এখন এইটার দুই পাশে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, যেমন এক পাশে মিউজিকের যে ওয়েভগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি, স্পেকট্রামটা, আর এই পাশে হচ্ছে অ্যালবামের আর্টটা দেখতে পাচ্ছি। এখানে যদি টাচ করি মিউজিক প্লেয়ারটা এক্সপান্ড হয়ে ফুল স্ক্রিন হয়ে যাবে, আর যদি টাচ করে ধরে রাখি তাহলে মিউজিকের যে কন্ট্রোলগুলো আছে সেগুলো আমরা এখানে পেয়ে যাব। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? এখন এই ডাইনামিক আইল্যান্ডটা সম্পর্কে আমি যদি ছোট্ট একটা মানে খারাপ সাইড বলি, সেটা হচ্ছে আপনি যদি খুব ব্রাইট জায়গা লাইক ডিরেক্ট সানলাইটে যদি যান, তখন এটার ক্যামেরার যেই সেন্সর, পাশাপাশি এখানে যে অন্যান্য সেন্সরগুলো আছে, ফেস আইডি সেন্সর, সেগুলো ভিজিবল হয়ে যায়। এই জিনিসটা কাউকে কাউকে একটু বদার করতে পারে শুরুর দিকে, বাট সময়ের সাথে সাথে অভ্যস্ত হয়ে যাব। আর অভ্যস্ত হওয়ার কথা যদি বলছি, এই জিনিসে আমাদেরকে আরও বেশি অভ্যস্ত হতে হবে। এর কারণ হচ্ছে আইফোন এটা শুরু করলো, তো এবার একটু ওয়েট করতে হবে যে অ্যান্ড্রয়েডের সবগুলো ব্র্যান্ড এখন কখন এই ডাইনামিক আইল্যান্ডটা অ্যাডপ্ট করবে অন্য কোনো নামে। ভেতরে জিনিসপত্র থাকবে একই, কিন্তু প্যাকেজ ডিফারেন্ট, নামটা আর কি ডিফারেন্ট হয়ে যাবে। যাই হোক, আমি এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করি, আমার কাছে বেশ ভালো লেগেছে তাদের এই নচের ইউটিলাইজেশনটা। এটার আরও বেশ কিছু ফিচার আছে, আমরা যদি ভবিষ্যতে এটার ইনডেপথ রিভিউ করি তখন সেগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট ডিসপ্লেতে যে মেজর পরিবর্তন সেটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে। না, অলওয়েজ অন ডিসপ্লে আমরা অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে সবসময় দেখে আসছি, আগে ফোনটা অফ হয়, আমরা যখনই বাটন প্রেস করি এরপরে অলওয়েজ অন ডিসপ্লেটা আবার এনেবল হয়। বাট এইখানে তারা এটাকে একদম কমপ্লিটলি রিডিজাইন করে ফেলেছে। অ্যান্ড আমরা যদি এই যে এখন ব্রাইট একদম ফুল স্ক্রিন ফুল ব্রাইটনেস আছে, আমি যদি প্রেস করি জাস্ট ট্রানজিশন হয়ে আস্তে করে এটা অলওয়েজ অন ডিসপ্লেতে চলে যাবে। অ্যান্ড এই ট্রানজিশনটা বেশ ভালো লেগেছে, জিনিসটা দেখতেও বেশ গুড লুকিং। অ্যান্ড অলওয়েজ অন ডিসপ্লে দেখলে অনেক সময় অনেকে ফিল করবে আর এটা কি ফুল ডিসপ্লে রয়ে গেছে কিনা। না, এটা কী পরিমাণে ব্যাটারি খরচ করবে এইটা আসলে একটা দেখার বিষয়, টেস্ট করার বিষয়। টেস্ট করে আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। এর বাইরে এবার 14 সিরিজে বড় যে পরিবর্তন সেটা হচ্ছে ইউএস ভেরিয়েন্টে কোনো সিম কার্ড ট্রে নেই, তার মানে শুধুমাত্র ই সিমের উপর আপনাকে নির্ভর করতে হবে। এর আগে আমরা অনেকেই দোকানে গিয়ে খুঁজতাম, আর ইউএস ভেরিয়েন্টের আইফোন দেন, আজকে থেকে সবাই দোকানে যায় বলবে ভাই ইউএস ভেরিয়েন্ট ছাড়া দেন। তার মানে হচ্ছে সবার সিম কার্ড ট্রে দরকার। বাংলাদেশে যদিও ই সিম আছে, বাট স্টিল এখনও পর্যন্ত মানুষ ই সিমে অভ্যস্ত হয় না, কারণ অনেক লিমিটেশন এখনও পর্যন্ত আছে ই সিমে। ওকে, এর বাইরে ক্যামেরা সেন্সরগুলো নিয়ে যদি বলি তাহলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, দেন 12 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স, আর একটা 12 মেগাপিক্সেলের 120 ডিগ্রি 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউর একটা আলট্রা ওয়াইড সেন্সর। ছবি যদিও খুব বেশি তুলতে পারিনি আমরা, সো ছবি নিয়ে
ইনডেপথ আলোচনা কম্প্যারিজন এগুলো সামনে আসবে, চেষ্টা করবেন আপনারা সেই ভিডিওগুলো দেখার জন্য। এর বাইরে ডিজাইনেও কিন্তু তেমন মেজর পরিবর্তন আমি খেয়াল করি না অন্যান্য জায়গায়, সাইড থেকে দেখলে কিন্তু কেউ বুঝবে না যে এটা 14 সিরিজ নাকি 13 সিরিজ। তবে কালার যেহেতু পার্পল কালার আর এটা নতুন ইন্ট্রোডিউস করেছে সেটা বেশ ইন্টারেস্টিং, সামনে থেকে দেখলে বোঝা যাবে। যদিও অ্যাপলের বেলা একটা জিনিস আমি খেয়াল করেছি, ছবিতে কালার আমার কাছে খুব একটা ভালো লাগে না, বাট রিয়েল লাইফে আসলে আরে সুন্দর তো ব্যাপারটা। সো আমার মনে হয় যে রিয়েল লাইফে দেখার পরে আপনি ডিসিশন নেবেন যে পার্পলটা নেবেন কি নেবেন না, বা অন্য যে কোনো কালারের বেলায় আপনাকে হাতে নিয়ে দেখে তারপরে ডিসিশন নেওয়াটা বেটার হবে। ওকে, এবার সামনের দিকে যে ক্যামেরাটা আছে এটাও 12 মেগাপিক্সেলেরই আছে এখন পর্যন্ত। তবে এবার সিনেমেটিক মোড কিন্তু সামনেও এনাবল করা হয়েছে, পেছনেও দেওয়া হয়েছে, এবং আগে যেমন শুধু 24 FPS এ রেকর্ড হতো এখন কিন্তু ওই লিমিটেশনটা নাই। এবং গিম্বল স্টেবিলাইজেশন মোড তারা ভিডিওতে দিয়েছে, যেটাকে অ্যাকশন মোড বলছে, আপনি ফোন নিয়ে দৌড়াতে পারবেন তারপরেও খুব একটা শেক হবে না। অ্যান্ড এইরকম কিছু টেস্ট অলরেডি অনেক ইন্টারন্যাশনাল রিভিউয়াররা দিয়েছে, সেগুলো দেখে মনে হচ্ছে মানে গোপ্রো লেভেলের স্টেবিলাইজেশন তারা কিন্তু অলমোস্ট গোপ্রো লেভেলের স্টেবিলাইজেশন তারা দিয়ে দিয়েছে, যে জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি জাস্ট ওয়েট করতে পারতেছি না এটাকে টেস্ট করার জন্য, যেহেতু আমরা ইনিশিয়াল ইমপ্রেশন দিচ্ছি আজকে, ফুল রিভিউতে ইনশাল্লাহ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপরে সফটওয়্যার সাইডে অফকোর্স বেশ কিছু পরিবর্তন এসছে, যেমন এটাতে যেহেতু আইফোনের যেই নতুন iOS 16 এটাতে দেওয়া হয়েছে, iOS 16এও বেশ কিছু ফিচার্স নতুন যুক্ত করা হয়েছে, এগুলো আমরা ফুল রিভিউতে অফকোর্স ইন ডিটেইল আলোচনা করব। এছাড়া হার্ডওয়্যার সেকশনে তাদের নতুন প্রসেসর A16 বায়োনিক ইউজ করা হয়েছে। ব্যাটারিতেও ভালো রকমের অপটিমাইজেশন এসছে বলে অ্যাপল ক্লেম করছে, কারণ তাদের প্রসেসর এখন আগের চাইতে অনেক বেশি অপটিমাইজ, যে কারণে পাওয়ার কিছুটা সেভ করবে, এবং iOS 16ও আগের চাইতে অপটিমাইজড স্পেশালি ব্যাটারির জন্য। সো এই জিনিসগুলো আমাদেরকে টেস্ট করে দেখতে হবে, সেগুলো নিয়ে অবশ্যই ডিটেলে কথা বলবো। সো আমি আর ভিডিও লম্বা করতে চাই না, যেহেতু একটা ইমপ্রেশন ভিডিও, আরও ফাইনালি টেস্ট করার পরে আরও ডিটেলে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। সো আমি ফাইনালি যদি কনক্লুড করি তাহলে প্রথম কথা বলবো হচ্ছে আইফোনের এই নচের অ্যাডাপ্টেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ এটা অনেক ইউজফুল আমার কাছে মনে হয়েছে। ফর এক্সাম্পল আপনি যদি এয়ারপডস কানেক্ট করেন অ্যালার্ট আসবে, এখানে ব্যাটারি লো হলে সেটার অ্যালার্ট আসবে। এর বাইরে অ্যাপল পে যদি ইউজ করেন, যদিও আমাদের দেশে নাই, এরকম আরও অনেক ফিচার আছে যেগুলো এখানে ইউজফুলভাবে তারা অ্যাপ্লাই করেছে, যে জিনিসগুলো অবশ্যই আমরা টেস্ট করব। ফাইনালি সব কিছু মিলে আমার কাছে এবারের আপগ্রেডটা ভালো লেগেছে, যদিও আমার অলওয়েজ একটা কমপ্লেনই থাকে, যেহেতু আমি একজন ইউজার পার্সপেক্টিভ থেকে অলওয়েজ আমি চাইবো এই জিনিসগুলো, সেটা হচ্ছে USB Type-C পোর্ট এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই দুটো জিনিস আমি অলওয়েজ মিস করি আইফোনে। এটা মানে একটা ছোটোখাটো কারণ আমার আইফোনে এখনও পর্যন্ত সুইচ না করার। সো আপনাদের কি মনে হয় আমার কি এইবার iPhone 14 Pro-তে সুইচ করা উচিত? কারণ আমি এখন অ্যান্ড্রয়েডের S22 Ultra ইউজ করছি, আপনারা সবাই জানেন। অ্যান্ড আমার মাথায় সবসময় ছিল যে বড় ফোন আমার খুব একটা পছন্দ না, বাট এইবার দেখলাম যে না, ইটস ওকে, চালিয়ে নিতে পারি। সো 14 Pro নেবো না 14 Pro Max নেবো, আপনারা জানান। আর কেন নেব সেটার এক্সপ্লেনেশান আমি আই থিঙ্ক ইউ ডিজার্ভ ইট, এক্সপ্লেনেশন আমি অবশ্যই দেবো। আর অ্যাপল নিয়ে সামনে একটা ভিডিও আসতেছে, সেটাতে আরও এক্সপ্লেন করবো। যাই হোক, সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।